আজকে একটা কঠিন সত্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা আপনাদের কেউ বলে নাই এখনো পর্যন্ত। বিষয়টা আতঙ্কের, তবে আমি আপনাদের আতঙ্কিত করতে চাই না, কিন্তু সেটা না করেও পারি না। দেখেন, একটা রাষ্ট্র, একটা সভ্যতা, একটা সমাজ টিকে থাকে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে। বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের কালেকটিভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি খুবই নগণ্য। আমি নিজেও এর অংশ, এমন না যে আমার খুব ইন্টেলেকচুয়াল হ্যাডম আছে, সেটা নাই। আমি নিজেরে বলি যে আমি নিজেও একটা মূর্খ সূক্ষ্ম মানুষ। যাই হোক, বাংলাদেশ যে আগাইতে পারতেছে না, তার কারণ হইতেছে ইন্টেলেকচুয়াল লিডারশিপ। ইরান যুদ্ধ হয়েছে, তেল গ্যাস নিয়ে সংকট হয়েছে, এটা আমরা সবাই জানি। তেল কি জন্য লাগে? জ্বালানি হিসাবে লাগে, আমাদের রান্নায় লাগে, গাড়িতে লাগে, মোটরসাইকেলে লাগে, বিদ্যুৎ কেন্দ্রে লাগে, কারখানা চালাইতে লাগে। জ্বালানির যদি সংকট হয় তাহলে তো এগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের মোটরসাইকেল, আমাদের গাড়ি, আমাদের রান্নাঘর, আমাদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে, এটা সত্য। কিন্তু এই যে পেট্রোকেমিক্যাল, আমরা যেটাকে পেট্রোল বলে জানি, এটার কাজ শুধু জ্বালানি হওয়া না। পেট্রোকেমিক্যাল আমাদের জীবনের অনেক কিছুর জন্য দরকার। শুধু জ্বালানি হিসেবে পেট্রোকেমিক্যাল ব্যবহার করা হইলে সমস্যাটা আমাদের জন্য এত বড় হইতো না, কারোর জন্যই বড় হইতো না। কারণ জ্বালানির অনেক উৎস আছে। আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, আমরা হাইড্রো ইলেকট্রিসিটি, পানি বিদ্যুৎ ব্যবহার করতে পারি, আমরা বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি, সমুদ্র থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। বিদ্যুৎ তৈরি করার মেলা জায়গা আছে, জ্বালানি তৈরির মেলা জায়গা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করতে পারি। আমরা যদি গাড়ির তেল না বন্ধ করে দিই, আমরা যদি মোমবাতি জ্বালায় থাকি, আমরা যদি সেই প্রস্তর যুগের মতো চলে যাই, তাইলেও পেট্রোকেমিক্যালের যে সংকট, সেই সংকট আমাদের পিছে ছাড়বে না। দুনিয়ায় কেন দুর্ভিক্ষ হয় না, কেন এত খাদ্য উৎপাদন হয় জানেন? কারণ জমিতে সার যায়, আর সেই সার হইতেছে নাইট্রোজেন সার। যেই সার আধুনিক কৃষিকে টিকায় রাখে, তা বানাইতে লাগে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়া আসে পেট্রোকেমিক্যাল থেকে। অর্থাৎ আপনি যে ভাত খান, যে ডাল খান, যে সবজি খান, সে খাদ্যের ভেতরে আছে তেলের অদৃশ্য ছাপ। এখানে শেষ না। ফসল শুধু জন্মালেই হয় না, সেটাকে বাঁচায় রাখতে হয়। কীটনাশক, আগাছানাশক, রোগনাশক দিয়ে ফসলকে রক্ষা করতে হয়। সেগুলোর অনেকগুলোই আসে পেট্রোকেমিক্যাল থেকে। কারণ বুঝেন বিপদটা কোথায়। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, যদি যুদ্ধ লম্বা হয়, যদি তেল আর গ্যাসের বাজারে আতঙ্ক জমে, তাহলে প্রথম ধাক্কা হয়তো শুধু পাম্পে পড়বে, কিন্তু ধাক্কা আইসে পড়বে অ্যামোনিয়ার দামেও। অ্যামোনিয়া মানে সারের পিণ্ড। পেট্রোকেমিক্যালের দাম বাড়লে অ্যামোনিয়ার দাম বাড়বে, সারের দাম বাড়বে। কৃষক সার দিতে না পারলে ফলন কমবে, ফলন কমলে বাজারে খাবার কমবে, বাজারে খাবার কমলে জিনিসপত্রের দাম বাড়বে। এটাই হইতেছে যুদ্ধের অদৃশ্য অর্থনীতি। তখন আপনি শুধু বাজারে যাইতে বেশি ভাড়াই দিচ্ছেন না, আপনি আসলে ধান, গম, সবজি, ডাল এগুলো ফলানোর জন্য যে রাসায়নিক সার, সেটারও দাম দিচ্ছেন। আপনার ভাত, ডাল, সবজির পেছনে যে বিজ্ঞান আছে, আপনার ভাতের পেছনে যে শিল্প আছে, আপনার ডালের পেছনে যে জ্বালানি নির্ভর কৃষি ব্যবস্থা আছে, সেই পুরো ব্যবস্থার খরচ বেড়ে যাইতেছে। মানে কি? মানে আপনি শুধু পাম্পের তেলের দাম দিতেছেন না, আপনি খাবারের ভিতরে ঢুকে যাওয়া তেলের দামও দিতেছেন। তেলের দাম যদি দ্বিগুণ হয়, তাহলে শুধু যাতায়াতের খরচ না, মানুষের খাওয়া পড়ার, বেঁচে থাকার খরচও দ্বিগুণ হওয়ার পথে হাঁটে। তেল মানে শুধু জ্বালানি না, তেল মানে খাদ্য, তেল মানে কৃষি, তেল মানে আমাদের ভাত, ডাল, সবজির ভেতরে অদৃশ্য রসায়ন। আর সেই কারণে যুদ্ধ যখন তেলের রাস্তায় আগুন লাগায়, তার শিখা সবচেয়ে শেষে গিয়া লাগে গরিব মানুষের থালায়। আজকের পৃথিবীতে কাপড় শুধু তুলা থেকে হয় না, পৃথিবীর ফাইবার উৎপাদনের বেশিরভাগই এখন সিনথেটিক, বিশেষ করে পলিস্টার। মানে আমরা যে কাপড় পরি, তার বিশাল অংশের উৎস তুলা না, তেল আর গ্যাস। পেট্রোকেমিক্যাল দিয়ে বানানো হয় এই কাপড়। আমি পরে থাকা এই কাপড়, এটাও পেট্রোকেমিক্যালের বানানো। বিশ্বে কাতার প্রায় 30% হিলিয়াম সরবরাহ করে। আমি বলছিলাম এর প্রভাব বাংলাদেশে পড়বে, লিখছিলাম। চিকিৎসা বিদ্যায় হিলিয়াম একটা ক্রিটিক্যাল গ্যাস। বিশেষ করে এমআরআই মেশিন, এই যে এমআরআই করে না, এইটা এমআরআই মেশিনে হিলিয়াম গ্যাস লাগে। হিলিয়ামের দাম বাড়বে, এখন অবশ্যই বাড়বে। যেখান থেকে আসতো আমাদের 30% বিশ্বের হিলিয়াম সাপ্লাই, সেটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দাম বাড়বে না? সাপ্লাই তো 30% কমে গেছে গোটা পৃথিবীতে। সবাই তাহলে হিলিয়ামের জন্য চেষ্টা করবে, নেওয়ার জন্য, দাম বাড়বে। জিনিসের প্রাচুর্য কমলে তার দাম বাড়ে, সহজ হিসাব। হিলিয়ামের দাম বাড়লে সরবরাহ বিঘ্নিত হইলে চিকিৎসা ছাড়া আর অন্য অনেক সেক্টরে এটা প্রভাব ফেলবে। হিলিয়ামের সবচেয়ে বড় সমস্যা হতেছে এটা 40 থেকে 45 দিনের বেশি স্টোর করা যায় না। তার মানে কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে 40 থেকে 45 দিনের বেশি স্টোরেজ এটা থাকে না, আমাদেরও নাই। এটা সাপ্লাই ম্যানেজ করা খুবই জটিল একটা কাজ। আজকে দেখলাম সাংবাদিকরা প্রশ্ন করছে স্বাস্থ্যমন্ত্রীকে যে হিলিয়ামের কি হবে। খুব জানে, হিলিয়াম বুঝে গেছে। স্বাস্থ্যমন্ত্রী কইছে হিলিয়াম সে আবার কি, না তা কয়নি, মোটামুটি এরকমই কথা কইছে আর কি। কইছে হিলিয়ামের কোনো ঘাটতি নাই,
সারা দুনিয়া হিলিয়ামের সংকটে ভুগিচ্ছে, আর বাংলাদেশে সব স্বাভাবিক আছে, কোনো ঘাটতি নাই। তাই এমন কম্পিটেন্ট ম্যানেজার বাংলাদেশে বসে থেকে সময় নষ্ট করিচ্ছে কেন? জাতিসংঘের মহাসচিব ভয় ডাকেন। যাই হোক, লিখেছিলাম হিলিয়াম আর সাংঘাতিকরা হিলিয়াম নিয়ে আছে। নিজেরা একটু খুঁজে দেখবে না যে আর কি কি সংকট হইতে পারে স্বাস্থ্য ব্যবস্থায়। বেশিরভাগ প্রচলিত ওষুধ আসে পেট্রোকেমিক্যাল থেকে। বিশেষ হইতেছে না প্যারাসিটামল, অ্যাসপিরিন, অ্যান্টিহিস্টামিন, সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লোক্সাসিন, তারপরে মেট্রোনিডাজল, এইগুলো পেট্রোকেমিক্যাল থেকে আসে। আপনি প্যারাসিটামল সিরাপ বানাইতেই পারবেন না, কারণ প্যারাসিটামল ইটসেলফ আর এটা গুলানোর জন্য যে সলভেন্ট লাগে সেটাও পেট্রোকেমিক্যাল থেকে আসে। সার্জিক্যাল গ্লাভ, হার্ট ভাল্ভ, পৃথিবীর সমস্ত স্যালাইনের লাইন, জীবাণুমুক্ত প্লাস্টিকের নল সব তৈরি হয় পেট্রোকেমিক্যাল থেকে। তার মানে আপনি তেল পরিছেন, আপনি তেল খাইতেছেন, আর তেল দিয়ে চিকিৎসা নিচ্ছেন। তেলে তেলে তেল আকার দুনিয়া। তারপরে ধরেন লেতাকে তেল দেওয়া, বসকে তেল দেওয়া, এগুলো তো আছেই, বাদই দিলাম এগুলা। আবার অনেকে মনে করে যে প্রযুক্তি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, ডিজিটাল ইকোনমি, এটা নাকি পণ্য বাজারের ধাক্কা থেকে নিরাপদ। তেলের দাম বাড়লে তেলের দাম বাড়ুক, জাহাজ ডুবি হোক, শিপিং লাইন বন্ধ হোক, কাঁচামাল উদা হোক, তাতে নাকি টেক কোম্পানির কিছুই আসা যায় না, কারণ তারা নাকি আইডিয়া বিক্রি করে, অ্যাপ বিক্রি করে, কোড বিক্রি করে। কিন্তু গল্পটা মিথ্যা। কিন্তু এই টেক কোম্পানিগুলো তেলের ধাক্কা সহ্য করতে হয়। গত এপিসোডে দেখেছেন না, 1973 সালে তেলের একটা ধাক্কা ছিল, যখন মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ, তেল উৎপাদনকারী দেশ, আমেরিকার তার মিত্রদের উপরে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিছিল। এটা ছিল সাম্প্রতিক কালে তেলের প্রথম ধাক্কা। অর্থনীতিতে দুঃস্বপ্ন আসতেছে আবার, সারা দুনিয়াতে আসবে, বাংলাদেশেও আসবে ভয়ঙ্কর ভাবে। এখান থেকে টেক কোম্পানিগুলো মুক্ত পাবে না, যদিও আমাদের টেক কোম্পানি নাই ওইরকম। যাই হোক, তারপরে বলে রাখলাম। যেমন প্রশ্ন হইতেছে কেন? কারণ তেল শুধু আর একটা পণ্য না। তেল মানে পরিবহন, তেল মানে সার, তেল মানে প্লাস্টিক, তেল মানে প্যাকেজিং, তেল মানে শিপিং, তেল মানে কৃষি, তেল মানে আমাদের পোশাক, তেল মানে শিল্পের ভিতরে ঢুকে থাকা এক অদৃশ্য কাঠামো যা আমাদের জীবনের সব ক্ষেত্র ছুঁয়ে আছে। তেলের দাম বাড়া মানে তাই পাম্পের লাইন না, এর মানে খরচের বিষ পুরো সাপ্লাই চেনে ঢুকে পড়া। কারখানায় কাঁচামালের খরচ বাড়বে, পরিবহনের খরচ বাড়বে, বিদ্যুতের খরচ বাড়বে, সারের খরচ বাড়বে, খাদ্যের খরচ বাড়বে, ওষুধের খরচ বাড়বে, কাপড়ের খরচ বাড়বে। অর্থাৎ আপনি যেদিকেই হাত দেন সেখানেই তেলের দাম। তেলের দাম বাড়লে এরপরে আসলে কি কি হয়? একদিকে কারখানাগুলোর পণ্য উৎপাদনের খরচা আকাশে উঠে যায়, অন্যদিকে সাধারণ মানুষ তার আয় খরচা করে ফেলে শুধু বেঁচে থাকার জন্য। কারণ সবকিছুর দাম বেড়ে গেছে, খাবার, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ভাড়া, তখন মানুষ খরচা কমায় দেয়, ইকোনমি কোলাপস করে। যদি চাল, ডাল, বিদ্যুৎ, ভাড়া, জ্বালানি, আপনার কাপড় চোপড়, চিকিৎসা সবকিছুর দাম আপনার আয়ের চেয়ে দ্রুত বাড়ে, তাইলে আপনি দরিদ্র থেকে দরিদ্রতর হবেন। আপনি নিজেই বলেন, আপনার আয় গত 1 বছরে কত বাড়ছে? বাড়ে নাই। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, আকাশ ছিতেছে। এটারই বলে মূল্যস্ফীতি। এইটা সামনে আরো বাড়তেছে, রেডি হন সবাই।